ওকে, একজন আমাকে একটু কনফার্ম করো স্লাইড, সাউন্ড, পয়েন্টার এভরিথিং ঠিক আছে কিনা। জি স্যার। ওকে, সো আমরা গতদিন এই পর্যন্ত শেষ করেছিলাম, অর্থাৎ প্রত্যেকটা স্টেজ এনরিচিং সেকশন, এনরিচিং সেকশনের বিভিন্ন স্টেজের জন্য যে ইকুয়েশনগুলো আসবে সেগুলো দেখেছি। প্রত্যেকটা স্টেজের জন্য যদি আমি ইকুয়েশন লিখি, ওখানে হচ্ছে তোমার ম্যাটেরিয়াল ব্যালেন্স, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স কম্পোনেন্ট, আর হচ্ছে ওভারঅল এনার্জি ব্যালেন্স, তিনটা ইকুয়েশন, যেটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন, এবং হচ্ছে তিনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। ছয়টাকে সলভ করতে হবে। ছয়টাকে সলভ করে আমরা করেসপন্ডিং পাসিং স্ট্রিম, যেমন এই যে এখানে দুইটা পাসিং স্ট্রিম, প্রত্যেকটি স্টেজের করেসপন্ডিং পাসিং স্ট্রিমগুলোকে আমরা সলভ করতে পারি। এখানে 6টা আননোন এবং 6টা ইকুয়েশন, তিনটা হচ্ছে ব্যালেন্স, ম্যাটেরিয়াল এন্ড এনার্জি ব্যালেন্স, এবং তিনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। তাহলে প্রত্যেকটা স্টেজে হচ্ছে 6টা করে ইকুয়েশন সলভ করে 6টা আননোন বের করতে হবে। একইভাবে এটা এনরিচিং সেকশনের জন্য এবং স্ট্রিপিং সেকশনের জন্য ছিল। এই যে ইকুয়েশন, এই যে তোমার সাবস্ক্রিপ্ট গুলো দেয়া আছে, সাবস্ক্রিপ্ট প্রত্যেকটি স্টেজের এগুলো কি হবে, এগুলো এখানে যাতে কোনোভাবে ভুল না হয়। আচ্ছা, সো এই পর্যন্ত যেটা আমরা দেখলাম, এই যে 6টা স্টেজকে সলভ করা এবং 6টা আননোন বের করা, সো ম্যাটেরিয়াল ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ, সো এটা আসলে লেবরাস এবং হচ্ছে টিডিয়াস, টাইম কনজিউমিং। সো এটা করা যায়, সলভ করা যায়। তো আরেকটু আমরা মোর কোনো কিছু একটু অ্যাকুরেসিকে একটু অ্যাকসেপ্টেবল রেঞ্জে কম্প্রোমাইজ করে আমরা আরো তোমার ইন টার্মস অফ টাইম সলভিং, যে তোমার যে সময় এবং যে তোমার শ্রম লাগবে, এটাকে আসলে কমানো যায় কিনা, এই ধরনের একটা চিন্তা ছিল। তো এই চিন্তা থেকেই তোমার কিছু এ সেট অফ অ্যাজাম্পশনস করা হয়েছে। হ্যাঁ, এ সেট অফ সিম্পলিফাইড স্টেজ ক্যালকুলেশন, এটাকে সিম্পলিফাইড স্টেজ ক্যালকুলেশন। সিম্পলিফাইড এই মানে এই না যে এখান থেকে যে রেজাল্টস গুলো আসবে সেগুলো রিপ্রেজেন্টেটিভ না, এগুলো অবশ্যই ইঞ্জিনিয়ারিং ভিউ পয়েন্ট থেকে প্র্যাকটিক্যাল রিপ্রেজেন্টেটিভ। এটা তুমি অন্যান্য সকল ক্যালকুলেশন ইউজ করতে পারবা, বাট নট ইটস এ এক্সাক্ট সলিউশন। যখন এই অ্যাজাম্পশনস গুলো ফুললি ভ্যালিড হবে, তখন অবশ্যই এটা কোয়াইট তোমার অ্যাকুরেট। তো CMO valid. The CMO is a set of assumption. C means constant molal overflow, অর্থাৎ মোলার ইউনিটে, মোল বেসিসে নো এনার্জি ব্যালেন্স ফর স্টেজ, এটা CMO is valid assumption ধরতে হবে। ম্যাটেরিয়াল ব্যালেন্স চিন্তা রাখতে হবে, ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ চিন্তা রাখতে হবে। তখন ওই ইকুয়েশনগুলোকে আমরা অ্যালজেব্রিক সলিউশন বললে যদি করা হয়, সেটাকে লিউস মেথড বলা হচ্ছে। আর এটাকে যদি আমরা একটা গ্রাফে সলিউশনটা করি, সেটা হচ্ছে ম্যাককেপ-থিয়েল মেথড। তো এই হচ্ছে, এই পর্যন্ত আমরা গতদিন শেষ করেছিলাম। আমরা তাহলে আজকে সিএমওটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। ওকে, সিএমও আই অলরেডি সেড দ্যাট তোমার এটা হচ্ছে সেট অফ অ্যাজাম্পশন। তাহলে এই অ্যাজাম্পশনস গুলো কি কি সেটা দেখি। প্রথম যে অ্যাজাম্পশন গুলো রয়েছে, জেনারেল অ্যাজাম্পশন, সেটা হচ্ছে কলাম ইজ অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক প্রসেস কি? অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে তোমার সিস্টেম এবং সারাউন্ডিং, এই সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ, নেট হিট এক্সচেঞ্জ হবে না। তো কলাম ইজ অ্যাডিয়াবেটিক, এই কথার অর্থটা কি? তো তুমি তো দেখছো কন্ডেন্সারের মধ্যে হিট রিজেকশন হচ্ছে, তাই না? আবার রিভয়েলারের মধ্যে তুমি হিট দিচ্ছ, তাই না? এখানে কলাম বলতে বোঝানো হয়েছে, এটার অর্থটা কি? কলাম বলতে বোঝানো হয়েছে তোমার রিভয়েলার এবং কন্ডেন্সারটা না, ওই যে স্টেজ ইন্টারনাল যে স্টেজ, বেসিক যে কলাম কম্পোনেন্ট গুলো তোমার হচ্ছে স্টেজ, এই স্টেজটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। হ্যাঁ, তাহলে এটার একটু অর্থটা আমরা একটু দেখে নিই আরেকটু। তো এখন দেখো, এই যদি আমি স্টেজ চিন্তা করি, হ্যাঁ, এটা একটা স্টেজ। তো এই স্টেজ থেকে, নিচের স্টেজ থেকে ভেপর আসতেছে, উপরের স্টেজ থেকে লিকুইড আসতেছে। তো এই দুইটা অয়েল মিক্সড আপ হলো, ইন্টিমেট কন্টাক্ট হলো, ম্যাস ট্রান্সফার হলো। সো এইখান থেকে তোমার একটা স্যাচুরেটেড ভেপর স্টিম চলে যাচ্ছে, আবার স্যাচুরেটেড লিকুইড স্টিম চলে যাচ্ছে। সো এই স্টেজের করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম স্টেজ হচ্ছে, এই স্ট্রিম হচ্ছে 1, 2। ওকে, এগুলো হচ্ছে লিভিং স্ট্রিম, লিভ করছে ইন ইকুইলিব্রিয়াম। এই দুইটা ইকুইলিব্রিয়ামে থাকবে, এবং এই দুইটা হচ্ছে, এই দুইটা কিন্তু ইনকামিং,
এবং এই দুইটা রিলেশনটাকে এই দুটাকে বলা হবে পাসিং স্ট্রিম, এই দুটাকে বলা হবে পাসিং স্ট্রিম, দে আর নট ইন ইকুইলিব্রিয়াম। এখন হচ্ছে অ্যাডিবেটিক বলতে বোঝাচ্ছে এই যে তোমার এখানে আসলো ভেপর, এখানে হচ্ছে লিকুইড আসলো, তাই না? ভেপরের কিছু অংশ কনডেন্সড হয়ে যাবে, হিট লিবারেট করবে, সেই হিটটা এই লিকুইডের কিছু কিছু মলিকুল নিয়ে মোর ভোলেটাইল কম্পোনেন্ট গুলো এখান থেকে ভ্যাপোরাইজড হয়ে এখানে চলে যাবে, তাই না? তাহলে এখান থেকে এই যে হায়ার এনার্জি কন্টেন্টের যে ভেপরটা এখানে আসলো, হিট কনডেনসেশন প্রক্রিয়ায় ল্যাটেন্ট হিট লিবারেট করলো, ছেড়ে দিল, সেই হিটটা উইল বি অ্যাবজর্বড কমপ্লিটলি বাই দা এই যে লিকুইড স্ট্রিমের মলিকুলস গুলো, সেগুলা নিয়ে তোমার ভ্যাপোরাইজেশনের মাধ্যমে এই ভ্যাপর ফেজে চলে আসবে, তাই না? এই কারণে এটাকে বলা হয়েছে কিন্তু অ্যাডিবেটিক। কলাম ইজ অ্যাডিবেটিক, এটা অর্থ হচ্ছে তোমার হিট liberated by vapor through condensation mechanism will be absorbed by the liquid, হ্যাঁ, কিভাবে, এবং সেটা ইউজড হবে থ্রু ভ্যাপোরাইজেশনের জন্য। সো নেট এনার্জি এক্সচেঞ্জ, এখান থেকে কোনো এনার্জি বাইরে চলে যাচ্ছে না, বা কলামের বিভিন্ন স্টেজে বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে না। হ্যাঁ, তোমার নেট তুমি এনার্জি সাপ্লাই দিচ্ছ হচ্ছে রিভোলারে ক্যালকুলেশন করে করে তোমার কোন কোন স্টেজে, কারণ এখানে তো ভেরিয়েবল টেম্পারেচার স্টেজগুলো তো বিভিন্ন টেম্পারেচারে থাকবে, সেগুলো ক্যালকুলেশন করে করে রিকোয়ার্ড টোটাল হিটিংটাই তুমি কোথায় করছো? রিভোলারের মধ্যে। হ্যাঁ, আবার যে কুলিং হিট রিজেকশন হচ্ছে, হিট রিজেকশন হয়ে যে তুমি কি দিচ্ছ? রিফ্লাক্স দিচ্ছ। তো টোটাল ক্যালকুলেশন করেই তুমি সেটা করছো। তো কুলিংটা হবে বা ল্যাটেন্ট হিট এক্সচেঞ্জটা হচ্ছে তোমার কন্ডেন্সারে, আর হচ্ছে এটা, আর ইন্টারনাল যে স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজগুলো রয়েছে ওগুলো থাকবে কমপ্লিটলি অ্যাডিবেটিক। সো ভ্যাপর ফেজের থেকে যে হিট জেনারেট বা তোমার তো যাচ্ছে, রিলিজ হচ্ছে, সেটা তোমার লিকুইড ফেজের মলিকুলগুলো নিয়ে তোমার এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, সো এই কারণে এটাকে আমরা বলছি হচ্ছে কলাম ইজ অ্যাডিবেটিক। হ্যাঁ, তো ডোন্ট গেট কনফিউজড উইথ দ্য কন্ডেন্সার এন্ড উইথ দ্য রিভয়েলার। আরেকটা বিষয় হচ্ছে 2 নম্বর বিষয়, দি স্পেসিফিক হিট চেঞ্জ আর স্মল কম্পেয়ার টু দ্য ল্যাটেন্ট হিট চেঞ্জ, তাই না? আমরা ল্যাটেন্ট হিট চেঞ্জ বুঝি, সে তোমার একটা ভ্যাপর আছে, এটা ল্যাটেন্ট হিট রিজেক্ট করে দিয়ে লিবারেট করে সে কনডেন্সড হয়ে সে লিকুইড হয়ে গেল, তাই না? এটা হচ্ছে ল্যাটেন্ট হিট। আবার তোমার একটা লিকুইড হিট নিয়ে তোমার এটা ভ্যাপর হয়ে গেল, ফেজ চেঞ্জ। সো যেটা ফেজ চেঞ্জের সাথে রিলেটেড সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট, তাই না? তো এখন আমাদের যে আরেকটা অ্যাজাম্পশন, সেটা হচ্ছে এখানে দেখো এই এইচ জে প্লাস ওয়ান, এটা বলতে কি বোঝাচ্ছে? জে প্লাস ওয়ান বা যেতম স্টেজের নিচে দিকে যে ইনকামিং ভ্যাপর আসতেছে, সেই ভ্যাপরটা কোথা থেকে? জে প্লাস ওয়ান তম স্টেজ থেকে আসতেছে, না? এটার কি এনথালপি, আর এটা কি মাইনাস জে এইচ জে, অর্থাৎ যেতম, এটা যদি যেতম স্টেজ হয়, এটা হচ্ছে ভি জে প্লাস ওয়ান, অর্থাৎ এটার এনার্জিটা হচ্ছে এইচ জে প্লাস ওয়ান, আর এটার এনার্জিটা হচ্ছে এইচ জে। সো এই দুইটার যে এনথালপির যে পরিবর্তনটা, ডিফারেন্স, হ্যাঁ, ঠিক একইভাবে দেখো আবার এই যে এখানে তোমার লিকুইড স্টিম আসতেছে, এটার এনথালপি কি? এইচ জে মাইনাস ওয়ান, আর এটার এনথালপি কি? এইচ জে। সো এই দুইটার এনথালপির যে ডিফারেন্স, হ্যাঁ, এইগুলার যে এনথালপির ডিফারেন্স, হ্যাঁ, দেখো এই যে এটা ভ্যাপর ফেজের সেন্সিবল, এটাকে স্পেসিফিক হিট বা সেন্সিবল হিট চেঞ্জ, যে ডিফারেন্স, ইট ইজ ভেরি স্মল, হ্যাঁ, ভেরি স্মল কম্পেয়ার টু দ্য ল্যাটেন্ট হিট ল্যামডা। ফেজ চেঞ্জের ধরুন যে হিট চেঞ্জ হয়, সেটার তুলনায় তোমার ল্যাটেন্ট হিটগুলো, সেন্সিবল হিট, এগুলো খুব কম। ঠিক আছে, ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর ভ্যাপর এবং লিকুইড। দেখো এই যে ভ্যাপর তার যে এনথালপি কন্টেন্ট, এটার যে ডিফারেন্স, ইট উইল বি ভেরি স্মল কম্পেয়ার টু দ্য ল্যাটেন্ট হিট। আবার একইভাবে যে লিকুইড এগুলার যে তোমার এনথালপি চেঞ্জ, হ্যাঁ, এটা ভেরি স্মল কম্পেয়ার টু দ্য ল্যাটেন্ট হিট। ওকে, এই হচ্ছে তোমার সেকেন্ড অ্যাজাম্পশন। হ্যাঁ, এটার মর্ম কথাটা
হচ্ছে এরকম। তো এটা কেন, কিভাবে, কখন সম্ভব, এই বিষয়গুলো একটু চিন্তা করতে হবে। আরেকটা হচ্ছে হিট অফ ভ্যাপোরাইজেশন বা হিট অফ কন্ডেনসেশন। এই যে আমরা ল্যামডা বলতেছি, হ্যাঁ, ধরো এখানে এটা ভ্যাপরটা গেল, কন্ডেন্সড হলো, আবার এখান থেকে যে লিকুইড এটা হচ্ছে ভ্যাপোরাইজড হচ্ছে। হিট অফ ভ্যাপোরাইজেশন বা হিট অফ কন্ডেনসেশন, হ্যাঁ, যে ল্যামডা, ল্যাটেন্ট হিট, এই ল্যাটেন্ট হিট ইজ কনস্ট্যান্ট। আর বলতেছে ইট ডাজ নট ডিপেন্ড অন কনসেন্ট্রেশন। হ্যাঁ, ধরো এখানে তো যে ভ্যাপর, এখানে যে লিকুইড, এটা কি ট্রু কম্পোনেন্ট? এটা কি সিঙ্গেল কম্পোনেন্ট? অফকোর্স নট। এটা হচ্ছে মিক্সচার, বাইনারি মিক্সচার। এখানে মোর ভোলাটাইল আছে, লেস ভোলাটাইল আছে। এখানে কি, এখানে হচ্ছে মোর ভোলাটাইল, লেস ভোলাটাইল, ইটস অলসো এ মিক্সচার, তাই না? তাহলে ল্যাটেন্ট হিট, এইটা যে কনডেন্সড হয়ে যে হিট লিবারেট করবে, আবার এই মিক্সচারটা যে ভ্যাপোরাইজড হয়ে তোমার হিট কনজিউম করবে, ঠিক আছে? এই যে ল্যাটেন্ট হিট, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন, কম্পোজিশন, এগুলো কম্পোজিশন, এটা অ্যাসিউম করে নিলাম। অ্যাকচুয়ালি তো এটা না, আসলে এখানকার যে হিট অফ কন্ডেনসেশন, এটা ডিপেন্ড করবে তার কম্পোজিশনের উপর। আবার এখানে যে হিট অফ ভ্যাপোরাইজেশন, এটাও ডিপেন্ড করবে তার কম্পোজিশনের উপর। হ্যাঁ, বাট আমরা প্র্যাকটিক্যালি ধরে নিচ্ছি এটা ল্যাটেন্ট হিটটা আসলে নট মাচ ডিপেন্ডেন্ট অন দ্য কম্পোজিশন, করেসপন্ডিং কম্পোজিশনের উপর। হ্যাঁ, তো এটা যখন, তখন এখন এই অ্যাজাম্পশনস গুলো যখন ভ্যালিড হবে, তখনই আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখো যদি এই বিষয়টা, তাহলে দেখো এই যে একটা এখানে এখানে যে মিক্সচার আছে, সে এখানে হচ্ছে তোমার 60% মোর ভোলাটাইল কম্পোনেন্ট এবং 40% মোর ভোলাটাইল কম্পোনেন্ট। এইটার যে ল্যাটেন্ট হিট, হিট অফ কন্ডেনসেশন, আর এটা হচ্ছে ধরো 70% মোর ভোলাটাইল, 30% লেস ভোলাটাইল। হ্যাঁ, এইটার যে ল্যাটেন্ট হিট ল্যামডা, এটার ল্যাটেন্ট হিট 1 হবে। আবার এখানে হচ্ছে ধরো এটা হচ্ছে মোর ভোলাটাইল কম্পোনেন্ট সে, এখানে হচ্ছে তোমার 40%, এখানে মোর ভোলাটাইল কম্পোনেন্ট আর একটু কমবে। হ্যাঁ, তো দেখো এই দুইটারও তোমার ল্যামডা সেম থাকবে কিন্তু, হ্যাঁ, অ্যাকর্ডিং টু 3 নাম্বার অ্যাজাম্পশনস। হ্যাঁ, ঠিক আছে, এটা ইটস অ্যাজাম্পশনস। প্র্যাকটিক্যাল সিচুয়েশন অলওয়েজ ডেভিয়েট ফ্রম অ্যাজাম্পশনস, হ্যাঁ, বাট ইট ইজ রিজনেবল। হ্যাঁ, তো এখানে অর্থটা বুঝছো, এখানে হচ্ছে ল্যামডা, ইটস এখানে হোয়াট এভার, এখানকার কম্পোজিশন যাই হোক, এখানকার কম্পোজিশন যাই হোক, এই দুইটাই ব্যাপারে যদি তোমার কন্ডেন্স করে, ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট লিবারেট হবে। আবার এটা যদি তোমার ভ্যাপোরাইজ হতে চাই, এটাও ভ্যাপোরাইজ হতে চাই, দুইটাই ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট লাগবে। সো এই কথাটা আমরা অ্যাজাম্পশন 3-এ ধরে নিলাম। এই 2 এবং 3 কে কম্বাইন্ডলি আমরা বলতেছি হচ্ছে সিএমও, কনস্ট্যান্ট মোলাল ওভারফ্লো, অর্থাৎ মোল ইউনিটের, মোলাল কনস্ট্যান্ট ওভারফ্লো এটাকে বলা হচ্ছে। হ্যাঁ, এই মেইনলি এটা তো এটা এসেনশিয়াল থাকবে, এটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, এটা অ্যাজাম্পশনের দরকার নাই, এটা তো আমরা ধরেই নিচ্ছি, এটা তো হচ্ছে এরকম। মূলত হচ্ছে 2 এবং 3, 2 এবং 3 এই দুইটাকে মিলিয়ে এটাকে বলা হচ্ছে তোমার 3টা অ্যাজাম্পশনই হচ্ছে তোমার সিএমও। তো এখন দেখো এই 2 এবং 3 যদি সত্য হয়, 2 এবং 3 একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট আছে। হ্যাঁ, চিন্তা করো, যদি তোমার তারা কি বলতেছে, বলতেছে হচ্ছে কম্পোজিশন ল্যাটেন্টের, এই যে তুমি দেখো, এই যে এটা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপর লাইন, এটা কি স্যাচুরেটেড ভ্যাপর লাইন, আর এটা কি স্যাচুরেটেড লিকুইড লাইন। সে একটা কম্পোজিশন ধরো, এখানে একটা কম্পোজিশন, এখানে এখানে কি ছিল, স্যাচুরেটেড ভ্যাপর। ঠিক ভার্টিক্যালি উপরে যাও, ঠিক একই কম্পোজিশনে স্যাচুরেটেড কি ভ্যাপর, নিচেটা ছিল স্যাচুরেটেড লিকুইড। তাহলে তুমি এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ স্যাচুরেটেড লিকুইডের, এই কম্পোজিশনের স্যাচুরেটেড লিকুইডের এনথালপি। ঠিক তুমি উপরে যাও, উপরে গিয়ে এখন এখানে দেখতে পাচ্ছ কি, এই কম্পোজিশনের স্যাচুরেটেড, ঠিকই কম্পোজিশনের স্যাচুরেটেড ভ্যাপর এনথালপি। তাহলে আমরা এই দুটার যে ডিফারেন্স, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কি, এই গ্যাপটাই তো ল্যাটেন্ট হিট। এখানে ছিল কি স্যাচুরেটেড লিকুইড, সে হিট অ্যাবজর্ব, ল্যাটেন্ট হিটটা অ্যাবজর্ব করলো, করে হায়ার এনথালপি স্টেজে চলে গেল, তাই না? তাহলে একই কম্পোজিশনে এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইডের এনথালপি, এটা স্যাচুরেটেড ভ্যাপরের এনথালপি। তাহলে বেসিক্যালি এই যে লাইন, হ্যাঁ, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই কিন্তু হচ্ছে ল্যাটেন্ট হিট, দ্যাট ইজ ল্যামডা। এখন এই ল্যামডাটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কি বলতে পারি, এখানে বলতেছে
ল্যামডা ইজ কনস্ট্যান্ট এন্ড ইট ডাজ নট ডিপেন্ড অন কনসেন্ট্রেশন। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যদি এই এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামটা মোল বেসিসে হয়, কম্পোজিশনগুলো মোল বেসিসে মোলার বেসিসে হয়, তাহলে এই যে স্যাচুরেটেড লাইন, ভেপর লাইন এবং স্যাচুরেটেড লিকুইড লাইন এটা প্যারালাল লাইন হবে এবং তাদের মাঝে ডিসটেন্সটাই হবে হচ্ছে তোমার গ্যাপ বা হ্যাঁ ডিসটেন্সটাই হচ্ছে ল্যামডা ইন্ডিকেট করবে। হ্যাঁ, এবং এই ল্যামডা কনস্ট্যান্ট হওয়াতে এই মোল বেসিসে যদি মোল ইউনিটে যদি আমি করি তোমার এই স্যাচুরেটেড ভেপর লাইন এবং স্যাচুরেটেড লিকুইড লাইন ইন এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম প্যারালাল হবে এবং এই দুটো ডিসটেন্স অবশ্যই সমান থাকবে সবসময় এবং এটা হবে ল্যামডা। হ্যাঁ, তাহলে আমরা 1 2 3 আমরা দেখলাম। এবং এই 2 এবং 3 যে অল্টারনেটিভ একটি স্টেটমেন্ট যেটা দেয়া আছে এটা 4 এ দেয়া আছে। হ্যাঁ, এটা নট ইজ ফান্ডামেন্টাল, এটা হচ্ছে 2 এবং 3 ভ্যালিড হলে এটা 4 এটা মানতে বাধ্য, এটাই অবশ্যই এটা হতে হবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে সিএমও, এই হচ্ছে তোমার সিএমও। তো সিএমও যদি সত্য হয় তাহলে আমরা বলতে পারি হচ্ছে আরেকটা ধরে হচ্ছে L1 কি? সো একজন বলো L1 কি? L1 হচ্ছে প্রথম স্টেজ থেকে যেই স্যাচুরেটেড লিকুইডটা নিচের দিকে নামছে। L2 কি? দ্বিতীয় স্টেজ থেকে যে স্যাচুরেটেড লিকুইডটা নিচের দিকে নামছে। LZ কি? যেতম স্টেজ থেকে যে স্যাচুরেটেড লিকুইডটা নিচের দিকে নামছে, তাই না? সো সবগুলো সমান হবে এবং এটাকে আমরা আর নিচে 1 2 3 যে লিখতেছি এটাকে L দিয়ে লিখছি। যদি সিএমও অ্যানালাইসিস, সিএমও অ্যাজাম্পশন যখন তোমার ভ্যালিড চিন্তা করো, এই অ্যাজাম্পশনগুলো ভ্যালিড চিন্তা করলে এগুলো সবগুলো সমান হতে হবে, ইকুয়ালস টু L। আবার এনরিচিং সেকশনের ভেপরের জন্য B1 প্রথম স্টেজ থেকে যে ভেপর ইকুইলিব্রিয়াম যাচ্ছে, তারপর হচ্ছে B2 দ্বিতীয় স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম ভেপর যাচ্ছে, তারপর হচ্ছে 3 নম্বর বা J+1 তম স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম ভেপর যাচ্ছে। ওকে, সো সবগুলো সমান, অর্থাৎ তোমার এনরিচিং সেকশন যদি চিন্তা করি সে এটা ফিড স্টেজ, এর উপরে যত ভেপর ফ্লো রেট সবগুলা সমান হবে। সিএমও ভ্যালিড হলে এগুলা সমান ধরে নিয়ে আমরা অ্যানালাইসিস করব। লিকুইড ফ্লো রেট এনরিচিং সেকশনের জন্য লিকুইড ফ্লো রেট উপরে গুলো সব লিকুইড ফ্লো রেট সমান। ওকে, তাহলে এল মানে একটা সিঙ্গেল ফ্লো রেট থাকবে এনরিচিং সেকশনে লিকুইডের জন্য, আর ভি এটা হচ্ছে তোমার এনরিচিং সেকশনের জন্য একটা ভেপর ফ্লো রেট থাকবে, এটা হচ্ছে তোমার ইয়ের জন্য। ওকে, এটা কিন্তু এখন দেখো এটা ফিক্সড হয়ে যাবে, কনস্ট্যান্ট ধরে নিতে হবে, আর হচ্ছে তোমার ভি এটা ফিক্সড কনস্ট্যান্ট ধরে নিতে হবে। আবার যদি তুমি স্ট্রিপিং সেকশনে আসো, স্ট্রিপিং সেকশনে এই যে বার এটা হচ্ছে F-তম স্টেজ, F+1 তম স্টেজ, K-তম স্টেজ, এগুলো যে ভিন্ন ভিন্ন, আমার সবগুলা সিএমও এই অ্যাজাম্পশনস গুলো যদি ভ্যালিড হলে এগুলো সবগুলো সমান হয়ে যাবেই, অবশ্যই যাবে। সবগুলাকে আমি L বার বললাম। এখন মনে রাখো এই L আর এই L বার কিন্তু নট কনস্ট্যান্ট অলওয়েজ, সবসময় এই দুটা সমান হতে পারে বাট নট অলওয়েজ। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার ফিডের উপর, ফিডটা কি দিচ্ছে আরেকটা বিষয়। অর্থাৎ নিচের সেকশনে সবগুলো সেম, হ্যাঁ কনস্ট্যান্ট এই যে L বার, আবার নিচের সেকশনে স্ট্রিপিং সেকশনের জন্য ভেপর ফ্লো রেট গুলো কনস্ট্যান্ট। এখন হচ্ছে এই ভি আর এই ভি এটা মানে যে সমান হতে পারবে না এরকমও বলা যাবে না, এটা সমান হবে এটাও বলা যাবে না, অর্থাৎ এটা থেকে এটা আলাদা হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, এটা থেকে এটা আলাদা হওয়া স্বাভাবিক, বাট কিছু কিছু ক্ষেত্রে দুটো সমান হতে পারে। হ্যাঁ, বাট কখনোই বলতে পারো না যে এটা এবং এটা সমান বা এটা সবসময় অসমান। জেনারিক ওয়েতে বলতে পারো তো দিস ইজ দ্য ভেপর ফ্লো রেট, this is the average or constant vapor flow rate in the enriching section, this is the average or constant vapor flow rate in the stripping section. Similarly, this is the average liquid or constant liquid flow rate in the stripping section, this is constant or average liquid flow rate in the enriching section. So these two so hote pare but ei duta is not supposed to be equal. হ্যাঁ, সো হতে পারে দিস ইজ আর নট সাপোজ টু বি ইকুয়াল। ওকে, এই বিষয়টা কিন্তু মানতে হবে। সো এই দুটার যে রেশিও L/B রেশিও, হ্যাঁ, ইট উইল বি ডিফারেন্ট ফ্রম L বার বা B বার রেশিও। হ্যাঁ, সো এই দুটা সো কোনটা যদি স্পেসিফিক কেসে হয় সেটা ভিন্ন বিষয়, বাট জেনারিক ওয়েতে এই দুইগুলো কিন্তু ডিফারেন্ট বিষয়, এটা থেকে এটা ডিফারেন্ট, এটা থেকে এটা ডিফারেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা সিএমও গুলো একটু যতটুকু আসলে বলা দরকার আমরা সেভাবে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। হ্যাঁ,
তো আমরা একটা দেখি আরো কিছু বিষয়, যে এখন অপারেটিং লাইন, এখন যেহেতু এখানে আমরা ইন্টারনাল ক্যালকুলেশনস করব, স্ট্রেস ক্যালকুলেশনস করব, আমরা এখানে যেহেতু দুইটা সেকশন রয়েছে, উপরে এনরিচিং সেকশন, নিচে হচ্ছে তোমার স্ট্রিপিং সেকশন। সো এনরিচিং সেকশনের জন্য একটা যে স্টেজগুলো রয়েছে সেগুলোর জন্য একটা রিপ্রেজেন্টেটিভ অপারেটিং লাইন লেখা, এটাকে বলা হচ্ছে টপ অপারেটিং লাইন। হ্যাঁ, আবার স্ট্রিপিং সেকশনের জন্য একটা রিপ্রেজেন্টেটিভ অপারেটিং লাইন হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে বটম অপারেটিং লাইন। হ্যাঁ, ওকে। তাহলে এগুলো আমরা কিভাবে পেলাম? এগুলো সিম্পলি ইট ইজ আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে পেলাম। সে দেখো স্ট্রিপিং এনরিচিং সেকশন, এনরিচিং সেকশনের জেনেরিক ম্যাটেরিয়াল ব্যালেন্স। ওকে, কোন একটা যেতম স্টেজের জন্য চিন্তা করো, যেতম স্টেজের জন্য জেনেরিক ম্যাটেরিয়াল ব্যালেন্স। হ্যাঁ, এই যে নিচের J+1 থেকে ব্যাপার আসতেছে ইকুয়ালস টু যে স্টেজ থেকে ব্যাপার যাচ্ছে, অন্যান্যগুলো রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা এটা পেলাম। হ্যাঁ, এটাকে তুমি একটু সাজাও ফর ওয়াই, ওয়াই এর জন্য তুমি এটাকে রিঅ্যারেঞ্জ করো, ওয়াই ইকুয়ালস টু এই যে এটা আসলো। সো এটা থেকে এটা কিন্তু জাস্ট একটু ডিফারেন্স তুমি রিঅ্যারেঞ্জ করেছো ফর ওয়াই এর জন্য। হ্যাঁ, তাহলে আমরা এই যে আমরা দেখলাম, সো এটা হচ্ছে এটাকে এটাতে একই। হ্যাঁ, দেখো তাহলে আমরা এখান থেকে এখানে কিভাবে আসলাম? সিএমও অ্যাপ্লাই করে, কারণ সিএমও অ্যাপ্লাই করেছি এই জে আর নাই সবগুলোই উপরের সেকশনে সব এল সমান, এটাকে আমরা এল ধরেছি, এখানে এল ধরো, আর এখানে তোমার বি জে, এখানে আলাদা কোনো কিছু না, সবগুলাই বি ইকুয়াল টু বি হবে। সো এখানে বি ধরো। হ্যাঁ, আর এইগুলো তো থাকতে হবে কারণ বিভিন্ন স্টেজের কম্পোজিশন। হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে আমরা কি বলতে পারছি? দিস ইজ অপারেটিং লাইন, এটা হচ্ছে টপ অপারেটিং লাইন, অর্থাৎ তোমার এই টপ এনরিচিং সেকশনের বিভিন্ন স্টেজের অপারেটিং লাইন এটা। তাহলে এখানে বেসিক্যালি কি আছে দেখো, এই এলবি তোমরা বুঝলাম কি, এলবি বাই কি, লিকুইড ফ্লো রেট ডিভাইডেড বাই হচ্ছে ভেপার ফ্লো রেট, এবং অফকোর্স এটা কিন্তু হচ্ছে মোলার ইউনিটে। হ্যাঁ, আচ্ছা, আর এগুলো হচ্ছে তোমার ফ্র্যাকশন, এগুলো হচ্ছে মোলার ইউনিটে, এগুলো মোল ফ্র্যাকশন, এগুলো তো ওয়াইট না কিন্তু। ওকে, আচ্ছা, তো এখন দেখো এখান থেকে আমরা কি বলতে পারছি? ওয়াই J+1 আর এখানে আছে এক্স জে। হ্যাঁ, তাহলে এটা যে বেসিক্যালি যে কম্পোজিশন, এটা তো ফিক্সড। হ্যাঁ, এটা ডিস্টিলেট প্রোডাক্ট, ডিস্টিলেট, এটা তো আর চেঞ্জ হচ্ছে না। একটা সিস্টেমের জন্য তোমার ডিস্টিলেট প্রোডাক্ট তো ফিক্সড হয়ে গেল। সো এগুলো ফিক্সড, এটাও ফিক্সড, এটা স্লো, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। আর এখানে বেসিক্যালি পরিবর্তন স্টেজ টু স্টেজের সাথে পরিবর্তন কোনটা হবে? এই যে এক্স জে আর হচ্ছে YJ+1। তাহলে এই দুটা কি? এক্স জে YJ+1, এর মানে কি? এই দুটা কিন্তু অবশ্যই পাসিং স্ট্রিম, তাই না? J+1 স্টেজ থেকে যে ব্যাপারটা উপরে আসছে, যে স্টেজ আসছে, এটা মানে কি? এটা কম্পোজিশন, এটা কোন কম্পোজিশনটা? এটা হচ্ছে J+1 স্টেজ থেকে যে ব্যাপারটা বের হয়ে যে স্টেজে আসতেছে, তাই না? আর এটা কি? এটা কার কম্পোজিশন? যেতম স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম লিকুইডটা নিচে দিকে যাচ্ছে। তাহলে এই দুটো কিন্তু অবশ্যই পাসিং স্ট্রিম। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? অপারেটিং লাইন বেসিক্যালি কানেক্ট করে দুটো কম্পোজিশনকে কানেক্ট করে। কার কম্পোজিশন? অপারেটিং লাইন কানেক্ট করে হচ্ছে পাসিং স্ট্রিমের কম্পোজিশনকে। ওকে, আর ইকুইলিব্রিয়াম লাইন কাকে ইন্টিগ্রেট করে? দুটো ইকুইলিব্রিয়াম স্ট্রিমকে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি দেখি, এই যে দেখো, সো এই দুটাকে কানেক্ট করতেছে হচ্ছে, এটা যদি তোমার এই যে স্টেজটা যদি এনরিচিং সেকশনের হয় থাকে, তাহলে হচ্ছে তোমার এখানে টপ অপারেটিং লাইন অ্যাপ্লিকেবল হবে। এবং টপ অপারেটিং লাইন একটু আগে যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই দুটি স্ট্রিমকে। হ্যাঁ, এটা হলো এক্স জে, এটা যে যেতম স্টেজ হয়, এটা হচ্ছে এক্স জে, এটা হচ্ছে YJ+1। ওকে, তাহলে আমরা এই দুটাকে, এটা যদি জানি, এটা যদি বের করতে চাই, তাহলে আমি অপারেটিং লাইন, টপ অপারেটিং লাইন ইউজ করব। ওকে, আমি যদি এটা জানি, এটা বের করতে চাই, তাহলে হচ্ছে আমার অপারেটিং লাইন থেকে বের করতে হবে। আমি যদি এটা জানি, এটা বের করতে চাই, তাহলে ইকুইলিব্রিয়াম লাইন থেকে বের করতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো হচ্ছে আমরা এখন যেটা দেখব, তাহলে আমরা বুঝলাম এই হচ্ছে টপ অপারেটিং লাইনের। এটা কিভাবে আসলো এই লাইনটা? সিম্পলি কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স। হ্যাঁ, যেতম স্টেজের জন্য মোর ভোলাটাইল কম্পোনেন্ট এমপিএক্স এর জন্য কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্সটা তুমি করো, ওটা লিখে রিঅ্যারেঞ্জ করো ফর ওয়াই। তো এই হচ্ছে তোমার সিএমও অ্যাপ্লাই করে এখানে এসে আমি এই জে গুলো উঠিয়ে দিলাম, যেগুলো উঠিয়ে দিলাম কারণ সবগুলো সিএমও ভ্যালিড হলে তো এগুলো সব কনস্ট্যান্ট হয়ে যাবে। সো এই হচ্ছে তোমার, এটা কি স্লোপ, এটা হচ্ছে তোমার এই সম্পূর্ণটা মিলি ইন্টারসেপ্ট। আর তোমার টপ অপারেটিং লাইন বেসিক্যালি মেইনলি তোমার হচ্ছে এই যে এই দুটা পাসিং স্ট্রিমকে কানেক্ট করতেছে। পাসিং স্ট্রিমের কম্পোজিশন একটা জেনে অপরটা যদি বের করতে চাও, তাহলে তুমি অপারেটিং লাইনে চলে আসবে। ওকে, একইভাবে আমি বটম স্ট্রিপিং সেকশনের জন্য এরকম আমি একটা কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখে ওটাকে ওয়াইয়ের জন্য সলভ করে সেখান থেকে আমি ডিরেক্টলি এই যে তোমার এই যে এখানে কেটে এগুলো সব তুলে দিবা, কেটে সব তুলে দাও, শুধু এখানে কে থাকবে, এখানে কে থাকবে, এখানে সাবস্ক্রিপ্ট থাকবে শুধু এখানে কম্পোজিশনে, কারণ এগুলো তো সমান, তাই না? এলভি এটা কনস্ট্যান্ট,
এটা কনস্ট্যান্ট, এখানে আর কোনো সাবস্ক্রিপ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। সিএমও ভ্যালিড হলে আমি এটা কনস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, স্টেজ টু স্টেজ এটা ভেরি করবে না, চেঞ্জ করবে না, স্টেজ টু স্টেজ এগুলো ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানেও ইকুয়ালি দেখতে পাচ্ছো এক্স, এখানে কি দেখতে পাচ্ছি আমি, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, মোটামুটি এই ফরম্যাটে কিন্তু আছে। হ্যাঁ, এই 1 কে পাশে নিয়ে আসো তাহলে এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, 1 মাইনাস এল বার বাই কে বি বার, ওখানে এক্স, এখানে এক্স ডি ছিল আর এখানে এক্স বি, কারণ এটা তো আমরা বটম সেকশনের জন্য করতেছি। ওকে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, দুটো একই ফরম্যাটে কিন্তু। ওকে, সো এখানে দেখো মেইনলি এখানে যদি ওয়াই কে লিখি আমরা, এখানে এক্স কে মাইনাস 1, অর্থাৎ এটা এবং এটা হচ্ছে তোমার বটম স্টেজে, তোমার নিচে যে স্টেজগুলো রয়েছে, যেটা রয়েছে এটা হচ্ছে তোমার নিচে যে স্টেজগুলো রয়েছে ওইগুলোর মধ্যে কি হচ্ছে তোমার স্টেজ টু স্টেজ এই যে পাসিং স্ট্রিমগুলোর কম্পোজিশন। সো এনরিচ স্ট্রিপিং সেকশনের কোনো একটা পাসিং স্ট্রিমের কম্পোজিশন জেনে তার করেসপন্ডিং অপরটা যদি বের করতে চাও তাহলে তোমাকে আসতে হবে কোথায়, অবশ্যই আসতে হবে যে তোমার অপারেটিং লাইনে। হ্যাঁ, বটম অপারেটিং লাইনে। সো এই হচ্ছে আমরা দেখলাম অপারেটিং লাইন দুটো দেখে নিলাম। সো এখন দেখো ফিড স্টেজটা, তাহলে আমরা তোমার ফিড স্টেজ থেকে তার উপরের অংশের জন্য এই অপারেটিং তোমার এই হচ্ছে তোমার টপ অপারেটিং লাইন, ফিড স্টেজ থেকে নিচের অংশের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে তোমার বটম অপারেটিং লাইন। হ্যাঁ, তো এখন ফিড স্টেজের জন্য কি, ফিড স্টেজের একটু ইকুয়েশনস গুলো আমরা দেখে নিই। এই হচ্ছে তোমার ফিড স্টেজ, ফিড। হ্যাঁ, সো এই হচ্ছে তোমার ফিড। তো এখানে তুমি ফিড দিচ্ছ এফ জেড এইচ এফ, তার ফ্লো রেট, তার কম্পোজিশন, তার হচ্ছে এনথালপি। হ্যাঁ, এটা দিচ্ছ। আর উপর থেকে কি যাচ্ছে, উপরে ভি, কারণ এর উপরে এনরিচিং সেকশন, ওখানে আমার ভেপার ফ্লো রেটকে ভি দিচ্ছি। আর নিচে হচ্ছে স্ট্রিপিং সেকশন, এখানে যে ভেপার ফ্লো রেটটা হবে সেটা হচ্ছে ভি বার। একইভাবে ওই নিচে যেটা দিচ্ছ সেটা হচ্ছে এল, উপর থেকে লিকুইড যেটা আসতেছে এটা হচ্ছে এল, আর নিচের অংশটা কি, নিচের অংশ হচ্ছে তোমার স্ট্রিপিং সেকশন এল বার, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এই যে এনথালপি এফ যেগুলো আছে এখানে, এটার জন্য যদি আমি ম্যাটেরিয়াল ব্যালেন্স করি, এটার জন্য যদি এখন আমি ম্যাটেরিয়াল ব্যালেন্স করি স্টেজের জন্য, ফিড স্টেজের জন্য ম্যাটেরিয়াল ব্যালেন্স, তাহলে হবে এফ, ফিড দিচ্ছ, নিচের স্টেজ থেকে ভেপর আসতেছে, উপরের স্টেজ থেকে তোমার লিকুইড আসতেছে, সবগুলো ইনকামিং ইনপুট ইকুয়ালস টু লিভিং, এখান থেকে যেটা যাচ্ছে আউটপুট। হ্যাঁ, এই যে তোমার লিকুইড বের হয়ে যাচ্ছে যেটা, প্লাস হচ্ছে এখান থেকে যে ভেপর যাচ্ছে বি। এই হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর ফিড স্টেজ। এটাকে আমি কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স যদি করি, কম্পোনেন্টের জন্য লিখতে পারি একইভাবে। আচ্ছা, আর যদি এনার্জি ব্যালেন্স করি, দেখো এনার্জি ব্যালেন্স, ফিড যে পরিমাণ এনার্জি নিয়ে আসতেছে, তো নিচের স্টেজ থেকে যে পরিমাণ ভেপর এনথালপি নিয়ে আসতেছে এনার্জি কন্টেন্ট, উপরের স্টেজ থেকে তোমার লিকুইড যে এনার্জি নিয়ে আসতেছে, টোটাল এনার্জি ইন ইকুয়ালস টু হচ্ছে টোটাল এনার্জি আউট। লিকুইড, এই যে তোমার লিকুইডটা, সেই লিকুইড যে পরিমাণ এনার্জি নিয়ে যাচ্ছে, আর হচ্ছে ভেপর যে পরিমাণ এনার্জি নিয়ে যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল স্টেজ এনার্জি ব্যালেন্স, তোমার ম্যাটেরিয়াল ব্যালেন্স, ফিড স্টেজ ম্যাটেরিয়াল ব্যালেন্স, এটা হচ্ছে তোমার ফিড স্টেজ হচ্ছে তোমার এনার্জি ব্যালেন্স। ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে এই যে বিষয়টা, এটাকে রিঅ্যারেঞ্জ করে তুমি এই কথাটা বলতে পারো। এই কথাটা আমি কি বলতে পারি, দেখো এইটা থেকে একটু অ্যারেঞ্জ করে আমরা কি বলতে পারি, ভি বার, ভি বার মানে কি, তোমার ভি বার মাইনাস ভি, ভি বার মাইনাস ভি ইকুয়ালস টু এল বার মাইনাস এল মাইনাস এফ। হ্যাঁ, এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারতেছি, ভি ভার মাইনাস ভি, এটা মানে কি, নিচের স্টেজ থেকে যে ফ্লো আসতেছে ভেপর মাইনাস উপরের স্টেজ, অর্থাৎ এনরিচিং সেকশন, স্ট্রিপিং সেকশন এবং এনরিচিং সেকশনে ভেপর ফ্লো রেটের ডিফারেন্স কি হবে, লিকুইড স্ট্রিপিং সেকশনের লিকুইড ফ্লো রেট থেকে এনরিচিং লিকুইড ফ্লো রেট মাইনাস এত, জাস্ট এইটার থেকে এখান থেকে বললাম। একইভাবে আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে পারি, এই দুটাকে রিঅ্যারেঞ্জ করে সলভ করে যদি তুমি দেখো এই ইকুয়েশনটা আসে। এটাকে আমরা কিউ কে আমরা নতুন একটা প্যারামিটার ইন্ট্রোডিউস করলাম। কিউ কি, কিউ হচ্ছে কোয়ালিটি অফ ফিড। তোমরা অলরেডি তোমার ফ্লাশ ডিস্টিলেশনে এটা আমরা অলরেডি ইন্ট্রোডিউস করেছিলাম। হ্যাঁ, কিউ কোয়ালিটি অফ ফিড, দ্যাট মিন্স ফ্র্যাকশন অফ লিকুইড ইন দ্য ফ্র্যাকশন অফ লিকুইড ইন ফিড। ওকে, তাহলে এটাতে একটু রিঅ্যারেঞ্জ করে করে আমি দেখো কিউ কে, এই যে এল এল বার মাইনাস এল ডিভাইডেড বাই এফ, হ্যাঁ, আবার এই এনথালপির পরিবর্তন, সো এটাকে আমরা কিউ বলতে পারি। হ্যাঁ, তাহলে দেখো এই যে হচ্ছে তোমার এই একটা ইকুয়েশন, আমরা ফিড স্টেজ এর ইকুয়েশন গুলো থেকে রিঅ্যারেঞ্জ করে আমরা এখানে আসলাম কিউ। সো এটাকে যদি আমি একটু, তাহলে কিউ কে আমরা কি বলতে পারছি, দেখো কিউ এখানে কি বলতে পারি, কিউ কি বলা যাচ্ছে, লিকুইড ফ্লো রেট বিলো দ্য ফিড স্টেজ মাইনাস লিকুইড ফ্লো রেট
above the feed stage divided by feed rate. একইভাবে যদি ইন টার্মস অফ এনার্জিতে বলতে চাই, এই অংশটাকে এনার্জিতে বলতে চাই, তাহলে দেখো ভেপর এনথালপি অন দ্য ফিড প্লেট মাইনাস ফিড এনথালপি ডিভাইডেড বাই এগুলো। হ্যাঁ, সো এটাকে একটু আরেকটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা এটাকে এই ইকুয়েশনটাকে এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি ফর এল বার, তাহলে এল বার কি? এল বার দেখো, এল বার লিকুইড ফ্লো রেট ইন দ্য তোমার স্ট্রিপিং সেকশন ইকুয়ালস টু কি হবে? লিকুইড ফ্লো রেট ইন দ্য এন্ডেসিন সেকশন প্লাস ফিডের মধ্যে যে লিকুইডটা ছিল ফিড এফ মাল্টিপ্লাইড বাই লিকুইড ফ্র্যাকশন। মানে কি? ফিডের মধ্যে লিকুইড ফ্র্যাকশন, হ্যাঁ, ফিডের লিকুইড স্যাচুরেটেড লিকুইড যদি হয় সেটা প্লাস হচ্ছে উপর থেকে যে লিকুইডটা আসতেছে সেটা মিলে হবে হচ্ছে তোমার লিকুইড ফ্লো রেট ইন দ্য স্ট্রিপিং সেকশন। ওকে, ভেপরের জন্য চিন্তা করো আবার, হ্যাঁ, ভেপরটা একইভাবে চিন্তা করো, এই একইভাবে আমরা সেই ব্যাপারটা এটাও আরেকটা ইকুয়েশন থেকে আসে। সো এগুলো হচ্ছে আরেকটু প্র্যাকটিক্যাল ইকুয়েশনগুলো ইউজ হয়। সো এখান থেকে লিকুইড ফ্লো রেট ইন দ্য স্ট্রিপিং সেকশন ইকুয়াল টু লিকুইড ফ্লো রেট ইন দ্য এনরিচিং সেকশন প্লাস ফিডের যে ফ্র্যাকশনটা আছে লিকুইড। ওকে, আচ্ছা, তো এখন এখান থেকে আমরা একটা প্রবলেম সলভ করব। হ্যাঁ, আজকে একটা প্রবলেম সলভ করব। এই সলভ করলে আমার মনে হয় তোমার সব কনসেপ্ট আসলে এই ইন্টারনাল স্টেজ টু স্টেজ ক্যালকুলেশন গুলো কি এগুলো সম্পর্কে আরো একটু ভালো, আরো একটু ইন্টারেস্ট ফিল করবা, একটু তোমার কনসেপ্টটাও আসলে আরো ইমপ্রুভ হবে। হ্যাঁ, তো তোমাকে এখন স্টেজ টু স্টেজ ক্যালকুলেশন বাই লিউস মেথড, হ্যাঁ, তাহলে হচ্ছে সিএমও ভ্যালিড ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যে ইকুয়েশন গুলো আছে ওগুলোকে অ্যালজেব্রিক সলিউশন। হ্যাঁ, অ্যালজেব্রিক সলিউশন। সো যদি স্টেজ টু স্টেজ ক্যালকুলেশন বাই ম্যাকেপথিয়াল মানে গ্রাফিক্যাল সলিউশন। হ্যাঁ, আমরা লিউস মেথডটা আমরা আজকে দেখবো। সো এখানে একটা প্রবলেম স্টেটমেন্ট দেয়া আছে। প্রবলেম স্টেটমেন্ট বলা আছে এ স্টেডি স্টেট কাউন্টার কারেন্ট ডিস্টিলেশন, ওকে, স্টেজ ডিস্টিলেশন is to be used to separate ethanol water. তো ethanol water system feed is 30% weight, দেখো একটা weight fraction কিন্তু বলা আছে, ethanol 70% water mixture that is saturated liquid, এবং এটা saturated liquid, তাহলে Q কত? Q equals to 1 at 1 atm। এটা কেন দরকার? কারণ তোমার ইকুইলিব্রিয়াম ডেটা, এই কেমিক্যাল সিস্টেমের জন্য ইকুইলিব্রিয়াম ডেটাকে তোমার পিক আপ করার জন্য তোমার এটা লাগবে, প্রেসার লাগবে। ফ্লো রেট অফ ফিড দেয়া আছে। The column operates at a pressure of 1 atm. Okay, the reflux is written as a saturated liquid. Okay, fine. A reflux ratio L by D is equal to 3 is being used. Okay, we desire a bottom composition of XB. যে রিভলার থেকে যে তুমি বটম প্রোডাক্ট পাচ্ছ ওইটার কম্পোজিশন ডিফাইন করে দেয়া আছে। ডিস্টিলেট কম্পোজিশন তুমি যে উপরে যে ডিস্টিলেট প্রোডাক্ট পাচ্ছ সেটাও ডিফাইন করে দেয়া আছে। The system has a total condenser partial revealer, একবারে typical problems. Okay, the column is oil insulated, that is adiabatic process, কোনো হিট লস হচ্ছে না। তোমার ওই যে সিএমওর যে প্রথম অ্যাজাম্পশনটা, তাহলে যে the column is adiabatic, সো সেটা ভ্যালিড হয়ে গেল। আচ্ছা, ফাইন্ড দ্য নাম্বার অফ ইকুইলিব্রিয়াম কন্টাক্ট, কয়টা স্টেজ লাগবে? ইকুইলিব্রিয়াম কন্টাক্টসের তোমার স্টেজগুলোতে তোমার কন্টাক্টের জন্য তোমার স্পেস দিচ্ছে। Find the number of equilibrium contacts required if the feed is input on the second stage from the top. যদি তুমি ফিডটা, তাহলে তো স্টেজগুলোকে নাম্বারিং করে উপর থেকে 1 2 3, তো বলা হচ্ছে তোমার ফিড ইজ ইনপুট, ফিডকে দেয়া হচ্ছে অন দ্য সেকেন্ড স্টেজ ফ্রম দ্য টপ, উপর থেকে 1 2, অর্থাৎ দুই নাম্বার, ঠিক 2 নাম্বার স্টেজে তোমার ফিড দেয়া হচ্ছে। তোমাকে এখন বলছে টোটাল নাম্বার অফ স্টেজ, এই যে তুমি XD, তুমি এই যে তোমার ফিড হচ্ছে 30%, আর তুমি চাচ্ছ XD 80%, আর তুমি XB চাচ্ছ 0.05%, 5%। তো তাহলে এই সেপারেশনটার জন্য তোমার কয়টা স্টেজ লাগবে এটা তোমাকে বের করতে বলছে। ওকে, খুবই মজার একটা প্রবলেম, টিপিক্যাল ইন্টারনাল স্টেজ টু স্টেজ ক্যালকুলেশনস এর জন্য এই প্রবলেমটা আমরা। আচ্ছা, তাহলে আমরা সিএমও এইগুলোর জন্য সিএমও অ্যাপ্লাই করবো। আমরা সিএমও কি কনস্ট্যান্ট মোলার, অর্থাৎ সবকিছু কিন্তু মোল বেসিসে। হ্যাঁ, আর তোমাকে এখানে কম্পোজিশন গুলো, তাহলে আমার কি এই প্রথম হচ্ছে কি করব, প্রথম আমার কাজ হচ্ছে এই স্টেটমেন্টটা ভালো করে পড়বো, ভালো করে বুঝবো কি কি ইনফরমেশন দেয়া আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব, কি কি আননোন সেগুলো আমরা আইডেন্টিফাই করবো, কি কি চাওয়া হয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করবো, তাই না? এবং সবগুলোকে আমরা
গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা ড্র করে নেব। হ্যাঁ, একটা স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করো, এখানে সবগুলোকে এখানে দেখাবো। হ্যাঁ, তাহলে ফিট দেয়া আছে, ফিট ফ্লো রেট দেয়া আছে, ফিট কম্পোজিশনও বলে দিছে, এবং এটাও বলে দিছে ফিটটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। ফিটটাকে বলা আছে উপর থেকে 1 2 দুই নাম্বার স্টেজে দেয়া আছে। ওকে ফাইন, সেটাও দাও। তাহলে এখান থেকে 1 তুমি স্টেজ থেকে B1 যাচ্ছে, Y1 যাচ্ছে, এখানে টোটাল কন্ডেন্সার ফুললি কন্ডেন্স হলো, এখানে আসতেছে স্যাচুরেটেড লিকুইড পাচ্ছ, এটার কম্পোজিশন সেম, এখানে স্প্লিট করে L/D 3। ওকে, অর্থাৎ তোমার D যত তার 3 গুণ হচ্ছে তোমার L দিচ্ছ এখানে, L/D, এটা মানে কি L0 = 3 × D, অর্থাৎ এটা থেকে এটা 3 গুণ হবে। ওকে, সো তুমি এই স্যাচুরেটেড লিকুইড হিসেবে ব্যবহার দিচ্ছ। এটার কম্পোজিশন, ডিস্টিলেটের কম্পোজিশন কি 80% ইথানল। ওকে, স্যাচুরেটেড লিকুইড। আচ্ছা, প্রেসার হচ্ছে 180, এটা বলে দিচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে তুমি বটম, তুমি স্টেজ এখান থেকে এই যে সেপারেশন, বটম স্টেজ হচ্ছে 5% ইথানল। ওকে, XB হচ্ছে 0.05। তো এই যে তুমি এখান থেকে 30 থেকে 80 তে যাচ্ছ, পয়েন্ট এখানে 5 এ যাচ্ছ, এই যে সেপারেশনটা, এই সেপারেশনটার জন্য কয়টা স্টেজ লাগবে? 1 2 3 4 n। হ্যাঁ, প্লাস হচ্ছে এখানে তো একটা ডিভলার আছে বলে দিছে। সো n = বের করো, তারপর ডিভলার লোড জেনে টোটাল স্টেজ কয়টা সেটা তোমাকে বের করতে হবে। ওকে, তো আমরা সিএমও অ্যাপ্লাই করব। সিএমও অ্যাপ্লাই, তো সিএমও অ্যাপ্লাই, সিএমও তো বলছে এটা মোল বেসিসে। তো এই তোমার প্রথম কাজ হচ্ছে কনভার্ট মোলার ইউনিটস। অনেক সময় এগুলো যদি তোমার মোলার বেসিসে দেয়া থাকে, ভেরি সিম্পল, তুমি ডিরেক্টলি ইউ ক্যান গো টু দ্য ক্যালকুলেশনস ডিরেক্টলি। কারণ মোল বেসিসে দেয়া আছে, এগুলো দেয়া আছে হচ্ছে ওয়াইট বেসিসে, হ্যাঁ, ম্যাথ বেসিসে দেয়া আছে। তো তোমার প্রথম কাজ হচ্ছে কনভার্ট all the units, all the given informations to molar unit। তাহলে এটাকে মোলার ইউনিটে কনভার্ট করো। তো আমরা জানি জেড, হ্যাঁ, আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্সে তোমরা জানো, হ্যাঁ, মোল বেসিসে, মোলার বেসিসে থাকলে ওটাকে মোল বেসিসে কনভার্ট কিভাবে করতে হয়। হ্যাঁ, তো সেটা দিয়ে আমরা এখানে জেড কে যে ছিল হচ্ছে 30, এই 30 কে আমরা কনভার্ট করলাম হচ্ছে ফ্র্যাকশন নিয়ে 0.144, তাই না? 0.144। ওকে, তাহলে এটা কিন্তু হচ্ছে মোল বেসিসে আসলো, তাই না? এটা মোল বেসিসে আসলো। আচ্ছা, ঠিক একইভাবে XD, ঠিক আছে, আই ট্রুলি বিলিভ দ্যাট তোমরা এই কনভার্সনটা পারবা, তাই না? তোমার ম্যাটেরিয়াল ব্যালেন্স কমপ্লিট করেছো, দুইটাই কমপ্লিট করেছো তোমরা। তাহলে ওয়েট ফ্র্যাকশন, ওয়েটের পার্সেন্টেজ বা ম্যাস পার্সেন্টেজ থাকলে ওটাকে মোল পার্সেন্টেজ কিভাবে করতে হয় তোমরা জানো এগুলো। আচ্ছা, তো একইভাবে আমরা এই যে কম্পোজিশনটা দেয়া আছে, এই কম্পোজিশনটাকে আমরা তোমার মোলে কনভার্ট করে নিলাম, XD। সো XD এটা 80% ছিল ওয়াইট বেসিসে, মোল ফ্র্যাকশন আসলে 60.61। একইভাবে তোমার এই যে এখানে 5 দেয়া আছে 5%, এই 5% তুমি কনভার্ট করো। 5% কে আমরা কনভার্ট করলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে তোমার বটমের কম্পোজিশন ইন মোল ইউনিট। ওকে, আচ্ছা, তো প্রত্যেকটা ফ্লো রেটকে কনভার্ট করো। ফ্লো রেট এটা ছিল হচ্ছে কেজিতে, এটাকে আমরা কনভার্ট করে নিলাম হচ্ছে মোলে, ডি। তো ডি তো এখন তোমার দেয়া নাই, এটা তোমার বের করতে হবে। সো তাহলে প্রথম কাজ হচ্ছে আমি সবগুলো কনভার্ট করলাম, হ্যাঁ, কনভার্ট করলাম। ওকে ফাইন, এখন তুমি দ্রুত যেটা করতে হবে, তোমাকে এক্সটার্নাল ব্যালেন্স গুলো লিখে সলভ করে নাও। এক্সটার্নাল ব্যালেন্স গুলো লিখে এটাকে সলভ করে নাও, কারণ এফ থেকে তখন এল কত সেটা লাগবে, ডি লাগবে, তারপর হচ্ছে তোমার এই তোমার বি যেটা ছিল বি লাগবে। তো তোমার এক্সটার্নাল ম্যাটেরিয়াল ব্যালেন্স করে এফ = ডি প্লাস ভি, হ্যাঁ, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স আর হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, ওটাকে সলভ করে তুমি এখান থেকে ডি বের করবা, ডি, ডি, আর একটা কি বের করবা, বি। ওকে, অবশ্যই মোলার ইউনিটে। তাহলে এখন দেখো, এখন আমি ইন্টারনাল স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের দিকে যাব। হ্যাঁ, তোমাকে বলা আছে L/D3, তুমি যদি ডি জানো, হ্যাঁ, ডি জানো, এখন এটাকে ম্যাটেরিয়াল ব্যালেন্স, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স করে তুমি ডি, এই ডিস্টিলেট ফ্লো রেট, আর হচ্ছে তুমি বি, এই হচ্ছে বটম প্রোডাক্ট ফ্লো রেট, এটা তুমি বের করলা, তাই না? তো এখন ডি তুমি জানো, আর তোমাকে L/D বলা আছে 3, তাহলে যত ডি জানো ওই ডি কে তুমি 3 দ্বারা মাল্টিপ্লাই করো, তবে এখান থেকে L0 চলে আসলো। তাহলে হচ্ছে তোমার L0 কিন্তু তুমি এখন জানো, তাই না? L0 আর L কিন্তু এক না। L0 আর L কিন্তু কি এক? আচ্ছা, L0 আর L এটা এক। এখানে যেটা দিচ্ছ আমরা তো সবগুলো সব ফ্লো রেট, প্রত্যেকটা স্টেজের লিকুইড ফ্লো রেট সেম, কারণ হচ্ছে আমরা কি জেনে নিচ্ছি, সিএমও ভ্যালু ধরে। তাহলে তুমি এখানে কিন্তু উপরের এনরিচিং সেকশনে এখন এখান থেকে তুমি ডি জানলা, তুমি L/D থেকে তুমি L0 জানলা,
এই এল নোটটা আমি ভিতরে দিচ্ছি, এটাই তো এখানে আসতেছে, তাই না? তাহলে এই এল নোটটাই হচ্ছে তোমার টপ সেকশনের এনরিচিং সেকশন। এই যে আমি 2 স্টেজ 2 উপর থেকে 1 2 এখানে ফিট দিচ্ছি। হ্যাঁ, উপরে যে 1 2 সব সেকশনের জন্য তুমি লিকুইড ফ্লো রেট এল যেটা এটা বের করে ফেললা কিন্তু। হ্যাঁ, ইউ নো দিস। ডি জানো, ডি কে 3 দ্বারা মাল্টিপ্লাই করো, এল নট ইকুয়ালস টু এল ইন টপ সেকশন। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানতে পারি, তুমি যে এল জানো, এল নট জানো, এখানে এল জানো, তাই না? তাহলে তুমি ডি জানো, তাই না? তাহলে তুমি এখান থেকে কি জানো, ভিউ কিন্তু বের করতে পারবা। এটা যদি জানো, এটা যদি জানো, এটা যদি জানো, এটা বের করতে পারবা। তাহলে বি ইকুয়ালস টু এল বাই ডি, এল প্লাস ডি। ওকে, তাহলে তুমি এই ভিটাও জানো, এই ভি এই ভি এই ভি সব ভি তুমি জেনে গেলা। তাহলে তোমার টপ সেকশনের এল, টপ সেকশনের বি জানো। তাহলে কি টপ সেকশনের যে অপারেটিং লাইনের মধ্যে যে স্লোপ আছে এল বাই বি, ওটা তুমি জানো। ওকে, ইন্টারসেপ্ট এটাও তুমি জানো। ওকে, তো আমি বিষয়গুলো আগে বুঝিয়ে নিচ্ছি, তুমি কি কি বিষয়গুলো জানা ইজিলি বের করতে পারবা। তো এখন আমরা এটা দেখিয়েছি, তুমি এল ডি জানো এক্সটার্নাল ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে, আর তোমার এল বাই ডি গিভেন। সো এখান থেকে তো এল নোন। ওকে, এল নোন তুমি জেনে গেলা, ডি প্লাস বি, ডি প্লাস এল থেকে তুমি ভি বের করে ফেললা। ওকে, সো বি যদি জানো, এখান থেকে তোমার এল বাই বি এখন জেনে গেলা। ঠিক আছে, তোমার যে টপ সেকশন যেটা ছিল, টপ সেকশন অপারেটিং লাইন যেটা ছিল, ওই অপারেটিং লাইনে কিন্তু তুমি স্লোপ জেনে গেলা। তো এখানে ওখানকার তুমি ইন্টারসেপ্ট ছিল, সেই ইন্টারসেপ্ট তুমি জেনে গেলা। ওকে, আচ্ছা, এখন কি, এখন হচ্ছে আমরা কি বলতে পারি, সিন্স দ্য ফিড ইজ স্যাচুরেটেড লিকুইড, এখানে যে ফিডটা দেয়া আছে, এই ফিড দিচ্ছে স্যাচুরেটেড লিকুইড, তাহলে কিউ কত? কিউ অফকোর্স ইজ 1। তো এখানে তো তাহলে আমরা কি বলতে পারি, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করো। এই যে আমরা এখানে ইকুয়েশনটা দেখিয়েছিলাম, তোমার এখানে এই ইকুয়েশনটা কেন, এই ইকুয়েশনটা হচ্ছে ফিডের প্রপার্টিজ গুলো জেনে, টপ সেকশনের লিকুইড ফ্লো রেট জেনে, এখান থেকে আমি বটম সেকশনের লিকুইড ফ্লো রেট বের করতে পারবো। আবার যদি তুমি টপ সেকশনের ব্যাপার ফ্লো রেট জানো, ফিডের প্রপার্টিজ জেনে বটম সেকশনের ব্যাপার ফ্লো রেট বের করতে পারবো। এই দুটো ইকুয়েশনের অ্যাপ্লিকেশন হচ্ছে এই কারণে। হ্যাঁ, সো আমরা তো এখানে দেখো, এখানে আমরা যে ইনফরমেশন গুলো দেয়া আছে, এই গিভেন ইনফরমেশন থেকে এক্সটার্নাল ম্যাটেরিয়াল ব্যালেন্স করে ওখান থেকে আমি টপ সেকশন বা এনরিচিং সেকশনের লিকুইড ফ্লো রেট বের করলাম, এনরিচিং সেকশনের ভেপার ফ্লো রেট বের করলাম। ওকে, তাহলে এল বাই বি আমি এটাও বের করে ফেললাম। ওকে, সো এখন আমার কাজ হচ্ছে, আমি যদি এক্সটেন্ড করি এটাকে লিকুইড ফ্লো রেট, তুমি যদি এখন স্ট্রিপিং সেকশনে যাও, একইভাবে স্ট্রিপিং সেকশনের লিকুইড ফ্লো রেট জানতে হবে, স্ট্রিপিং সেকশনের ভেপার ফ্লো রেট জানতে হবে, স্ট্রিপিং সেকশনের যে অপারেটিং লাইনের যে স্লোপ আছে সেটা জানতে হবে, স্ট্রিপিং সেকশন অপারেটিং লাইনের মধ্যে যে তোমার কি রয়েছে, ইন্টারসেপ্ট রয়েছে, সেটাও তোমাকে জানতে হবে, তাই না? জেনে তখন পাসিং স্ট্রিমের কম্পোজিশন বের করতে পারবা। সো আমার হচ্ছে এখন এল থেকে তুমি কি হবে, এল বারে আসবা, তাই না? ওই যে ইকুয়েশন ছিল এল ইকুয়ালস টু এল বার ইকুয়ালস টু এল প্লাস কিউ এফ, তাই না? তাহলে আমি এল তুমি জানো, এই যে এল 285 এখানে বসাও, প্লাস কিউ, কিউ কত 1, কারণ বলে যে স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড লিকুইডের জন্য কিউ 1, প্লাস হচ্ছে তোমার কি এফ, এই এফ এর মোল, এগুলো কিন্তু সব মোলে আছে। হ্যাঁ, আমি যে হোয়াইট ফ্র্যাকশন হোয়াইটে দেওয়া ছিল ওগুলো সব মোলে বা কেজিতে দেওয়া ছিল ওগুলো মোলে কনভার্ট করে নিয়েছি। তাহলে আমি দেখো, এই যে এল থেকে এল জেনে, কিউ এফ জেনে, আমি বটম সেকশন দ্যাট ইজ দ্য স্ট্রিপিং সেকশনের লিকুইড ফ্লো রেট বের করে ফেললাম। ওকে, আচ্ছা, এটা কেন লাগবে? অবশ্যই লাগবে, এটা হচ্ছে তোমার, তুমি যদি অপারেটিং লাইনটা ইউজ করতে চাও, ওখানে তো স্লোপ লাগবে, ইন্টারসেপ্ট লাগবে, সেগুলোর জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমরা একইভাবে ভিতে যাই, ওই যে ইকুয়েশনটা তোমাকে দেয়া আছে, বটম সেকশনের এনরিচিং স্ট্রিপিং সেকশনের ভেপার ফ্লো রেট ইকুয়ালস টু তোমার এনরিচিং সেকশনের ভেপার ফ্লো রেট মাইনাস 1/q, এইটা কিউ তো জানো 1 যে বসো, এটা সম্পূর্ণ 0 হয়ে যায়, তাহলে দুটোই একদম সেম। তাহলে হচ্ছে তোমার, এখন তুমি এই যে তোমার ভি বের করলা 380, তো তোমার এল বার বি বার এখন জানো, এল বার বি বার যদি তুমি জেনে যাও, এখান থেকে তুমি স্লোপ বের করতে পারবা। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস, আমরা যে প্রসিডিউরটা, যে তোমার ক্যালকুলেশন ক্যারি আউট তুমি করতেছো, ক্যারি অন করতেছো, হ্যাঁ, এটা আসলে ঠিক আছে কিনা এটা কিছু ক্রস চেক করতে পারো তুমি। হ্যাঁ, কিভাবে? দেখো, আমরা এখানে এল বাই ভি কম্পেয়ার করেছি, এল ডিভাইডেড বাই বি লেস দেন 1, এল ডিভাইডেড বাই ভি কত আসলো 0.75, এটা লেস দেন 1 আছে কিনা দেখবা, আর এল বার বাই বি বার এটা গ্রেটার দেন 1 আছে কিনা দেখো, এটা 1.4,
এটা কেন? তাহলে হচ্ছে তোমার লজিক থেকে, হ্যাঁ লজিক থেকে আমরা কি বলতে পারি যে যে অপারেশনাল যে প্রিন্সিপাল, ওখান থেকে আমরা কি বলতে পারি এল বাই বি। তো এনরিচিং সেকশনের লিকুইড ফ্লো রেট থেকে ভেপর ফ্লো রেট লেস দেন 1 হবে। এটা মানে কি, এনরিচিং সেকশনটা ডোমিনেটেড বাই ভেপর ফ্লো রেট, হ্যাঁ কারণ ওখানে হচ্ছে মোর ভোলাটাইল কম্পোনেন্টের প্রাধান্য বেশি থাকে, হ্যাঁ কারণ এটা আস্তে আস্তে সেপারেশন হয়ে হয়ে নিচ থেকে শুরু হলো বা সেপারেশন হয়ে উপরে এনরিচিং সেকশনে মোর ভোলাটাইল কম্পোনেন্টের তোমার ডোমিনেশন বেশি, তো ভেপর ফ্লো রেট তুলনামূলকভাবে লিকুইড ফ্লো রেট থেকে অনেক বেশি থাকে। এই কারণে তোমার এল বার বি এটা লেস দেন 1 হয় থাকবে, হ্যাঁ। আর হচ্ছে স্ট্রিপিং সেকশনে তুমি যত নিচের দিকে যাচ্ছ লেস ভোলাটাইল কম্পোনেন্টটা বেড়ে যাচ্ছে, মোর ভোলাটাইল কম্পোনেন্টটা আস্তে আস্তে কমতেছে। দ্যাট ইজ তোমার নিচের দিকে যে সেকশনটা যাচ্ছ, নিচের দিকে সেকশন হচ্ছে তোমার এই ভেপর থেকে লিকুইডের পরিমাণটা বেশি থাকবে, ভেপর থেকে লিকুইডের পরিমাণ বেশি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এল বার বাই বি বার এটা লেস দেন তোমার 1, গ্রেটার দেন 1 অবশ্যই হবে, কারণ নিচের সেকশনটা লেস ভোলাটাইলে ডোমিনেটিং। দ্যাট ইজ ওখানে হচ্ছে লেস ভোলাটাইলটা লিকুইড ফেজে বেশি থাকবে। সো এল বার অবশ্যই বি বার থেকে বেশি হয়, কাজেই এটা হচ্ছে তোমার এল বার ডিভাইডেড বাই বি বার এটা 1 থেকে বেশি অবশ্যই হতে হবে। আর উপরের সেকশনে এল ডিভাইডেড বাই বি এটা অবশ্যই লেস দেন 1 হতে হবে, হ্যাঁ। তাহলে আমরা যেটা বলতে পারছি, দেখো এটা একটু ক্রস চেক করে নাও, ক্রস চেক করে আমরা যেটা পেয়েছি এল বাই বি 0.75 এটা উইচ ইজ লেস দেন 1, কারেক্ট। সো এই হচ্ছে তোমার এই দুটা গ্রেটার দেন 1, এটা হচ্ছে কারেক্ট। সো এই পর্যন্ত আমি যে ক্যালকুলেশনগুলো করেছি এটা যৌক্তিক, হ্যাঁ। এখন পরবর্তীতে কি করব, দাঁড়াও একটা আজকে এই প্রবলেমটা আমি এখানে শেষ সলভ করতে 2 মিনিট আমি বেশি সময় নিব। আচ্ছা, স্টেজ বাই স্টেজ ক্যালকুলেশন লিউজ মেথড। এখন দেখো এখন তোমার কয়টা স্টেজ লাগবে সেটা তুমি বের করবা লিউজ মেথডে, হ্যাঁ। এখন দেখো তুমি y1, এই y1 কোনটা দেখো চিন্তা করো, এই y1 কোনটা, প্রথম স্টেজ থেকে এক নাম্বার 1 স্টেজ, ওই স্টেজ থেকে যে স্যাচুরেটেড ভেপরটা যাচ্ছে, তাই না, হ্যাঁ। তো তুমি এটা কম্পোজিশন কত ডিরেক্টলি কিন্তু বলে দেওয়া নাই, কিন্তু তোমাকে বলে দিছে কোনটা, বলে দিছে হচ্ছে ডিস্টিলেটের কম্পোজিশনটা, আর এটা হচ্ছে টোটাল কন্ডেন্সার। তাহলে আমরা সেখান থেকে ইজিলি বলতে পারি যে এটা টোটাল কন্ডেন্সার, ডিস্টিলেটের কম্পোজিশন, রিফ্লাক্সের কম্পোজিশন, আর হচ্ছে প্রথম স্টেজের স্যাচুরেটেড ভেপর ওটা কম্পোজিশন সবগুলা সমান। তাহলে আমি y1টা জেনে গেলাম কিন্তু, হ্যাঁ ওই রিলেশন থেকে y1 ইকুয়াল টু xd ইকুয়াল টু 0.61, ওকে। তাহলে প্রথম স্টেজ থেকে তুমি জানছো, প্রথম স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম ভেপরটা যাচ্ছে সেটার কম্পোজিশন তুমি জেনে গেলা। এখন আমি প্রথম স্টেজ থেকে এটাকে ব্যবহার করে আমি কি পারি, প্রথম স্টেজ থেকে যে নিচের দিকে স্যাচুরেটেড লিকুইডটা যাচ্ছে সেটার কম্পোজিশন কি হবে, সেটা তো অবশ্যই এই y1 এর ইকুইলিব্রিয়াম হবে, তাই না। তাহলে আমি এই y1 দিয়ে তোমার এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম বা যে y ওয়াক্স যেখানে যাও ওখান থেকে এই y1 ইকুয়াল টু 0.6, y1 এ যাও 0.61, যে এই যে এখান থেকে তুমি x1টা বের করে নাও, xy1 কত হবে, সে এটা যদি একটু এত হয় এস, এটা তো 6, এই লাইনটা হচ্ছে 6 এর জন্য, আর আমার হচ্ছে 0.66 থেকে একটু বেশি, সে এই যে এই পয়েন্টটা নিচের দিকে নামো এই 0.4। তাহলে আমি প্রথম স্টেজ থেকে যে লিকুইডটা নিচের দিকে যাচ্ছে ওটার কম্পোজিশনটা আমি x1 এটা জেনে নিলাম, ওকে। এখন এই x1 এর সাথে নিচের স্টেজ থেকে 2 নাম্বার স্টেজ থেকে যে ভেপরটা আসতেছে ওইটা কি y2টা আমরা কিভাবে কোথা থেকে বের করতে পারবো, অবশ্যই এটা অপারেটিং লাইনের মাধ্যমে কানেক্টেড। তাহলে অপারেটিং লাইনটা লিখো, অপারেটিং লাইন এই হচ্ছে, এখানে x1 বসাও, এটা তো তুমি জানো l বাই বি জানো, 1 মাইনাস l বাই বি জানো, xd জানো, ইন্টারসেপ্ট ফুললি নোন, স্লোপ ফুললি নোন, এখানে হচ্ছে x1, এই x1টা এখানে বসাও, x1টা বসাও, তাহলে তুমি y2টা বের করে ফেললা। সো তাহলে প্রথম স্টেজের যে x1 এর করেসপন্ডিং পাসিং স্ট্রিম যে y2টা বের করে ফেললাম, এই y2টা হচ্ছে দ্বিতীয় স্টেজের ইকুইলিব্রিয়াম ভেপর, হ্যাঁ। তাহলে তুমি এখান থেকে এই y2কে কোথায় বসাবা, দেখো এখন বলা আছে কি, তাহলে x2, হ্যাঁ এটার জন্য এই যে দ্বিতীয় স্টেজ এটা আমি বের করে ফেললাম y2, হ্যাঁ y2। এখন এই y2 করেসপন্ডিং স্যাচুরেটেড লিকুইডের কম্পোজিশন কি হবে, এই y2 এখানে বসাও, y2 কত 0.45 এখানে যাও,
এখানে যে 0.45 আচ্ছা 0.6 এখানে 0.5 এখানে 0.45 হচ্ছে এখানে, এখান থেকে যাও যে এখান থেকে তোমার এই যে এটা আসবে এটা 0.11, তাহলে তুমি x2 বের করলা। হ্যাঁ, 2 নাম্বার স্টেজে তাহলে এটা y2 তে জানলাম, y2 টা জেনে এখন আমি ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ ইউজ করে ওখান থেকে আমি x2 টা বের করলাম, তাই না? x2 বের করলাম। ওকে, এখন তোমার x2 চলে আসলো। এখন x2 এর করেসপন্ডিং অপারেটিং লাইনে যাও, অপারেটিং লাইনে যে x2 দিয়ে y3 বের করবা। এখন দেখো, এখন আমি কি টপ অপারেটিং লাইন এখানে আমি ইউজ কোনটা করেছি, এখানে x1 দিয়ে y2 বের করেছি। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ ওখানে। তো এখানে হচ্ছে তোমার ফিটটা দেওয়া হয়েছিল কোথায়, ফিটটা দেওয়া হয়েছিল সেকেন্ড স্টেজে, উপর থেকে সেকেন্ড স্টেজ। তাহলে সেকেন্ড স্টেজ থেকে শুরু করে তার উপরে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজের জন্য যে ক্যালকুলেশন, ওটার জন্য অপারেটিং লাইন, টপ অপারেটিং লাইন ইউজ হবে। এখন দেখো এই যে স্ট্রিমটা, এটা কম্পোজিশনটা বের করতে চাচ্ছি, এটা কোথায় আছে, এটা কোথায় আছে, এটা কোথা থেকে আসলো, এটা কিন্তু বটম সেকশনে, এটা কিন্তু হচ্ছে বটম সেকশনে আছে। হ্যাঁ, সো বটম সেকশনের জন্য এখন আমি এটার জন্য যে বের ইকুয়েশনটা, এই x2 ইকুইলিব্রিয়াম সেকেন্ড স্টেজ থেকে যে স্যাচুরেটেড লিকুইডটা নিচের দিকে নামছে, হ্যাঁ, সেটা জেনে আমি যদি তোমার এটার করেসপন্ডিং y3 টা বের করতে চাই। এখন দেখো এখানে কিন্তু আমি টপ অপারেটিং লাইন লিখিনি, আমি এখানে কোনটা লিখছি, বটম অপারেটিং লাইন। কেন? কারণ আমার হচ্ছে এই যে y3 এই যে এটা, এই যে দুটো অংশ x2 y3, এই যে পাসিং স্ট্রিমটা এটা কোথায় আছে, এটাকে কন্টেইন করে কে, কন্টেইন করে হচ্ছে তোমার স্ট্রিপিং সেকশন এটাকে কন্টেইন করতেছে। হ্যাঁ, কারণ এটা যে ফিড দেওয়া হচ্ছে টু সেকেন্ড স্টেজে, ঠিক তার নিচের ঘটনা কিন্তু এই দুটো কিন্তু ঠিক তার নিচে। x2 এটাও কিন্তু x1 কে অলরেডি x স্টেজ 2 কে লিভ করেছে। হ্যাঁ, আর y3 নিচের স্টেজ থেকে আসতেছে। তাহলে এই দুটো কিন্তু ফুললি তোমার বটম সেকশন এন্ড এই স্ট্রিপিং সেকশনে থাকে। এই জন্য আমি এখানে স্ট্রিপিং সেকশন করেসপন্ডিং অপারেটিং লাইন লিখেছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে এল বি ছিল, এখানে এল বার বি বার, এখানে এল বি ছিল, এখানে এল বার বি বার হবে। হ্যাঁ, এখানে এক্স বি ছিল, এখানে এক্স বি হবে। তো সবগুলো বসাও, এগুলো বসাও, বসে আমি y3 বের করে ফেললাম। হ্যাঁ, এখন দেখো সময় আছে, আমি এই y3 পর্যন্ত আসলাম, এখন সময় অনেক হয়ে গিয়েছে, এটা আর একটু সময় লাগবে, একটু দ্রুত শেষ করে দিলে তোমরা বুঝবা না। তো আমি এই পর্যন্ত এখানে আঁকলাম, এনরিচিং স্ট্রিপিং কলাম ইউজ করে, স্ট্রিপিং সেকশনে অপারেটিং লাইন ইউজ করে আমি y3 বের করলাম। হ্যাঁ, আমরা নেক্সট ডে থেকে আমরা অল্পটাই করব। তোমাদের তোমাদের এইগুলো দিয়ে দাও। তাহলে তোমাদের সাথে বুধবারে দেখা হবে। হ্যাঁ, তোমরা দ্রুত অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর এখন এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর উপর কোনো কোশ্চেন থাকলে সেগুলো করো। আমরা একটু সময়, যদি একটু বেশি সময় হয়ে গেছে আমরা একটু আলোচনা করতে পারি কম্পোজিশনের। এখন পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারো। ওকে, আমি চ্যাট থ্রেডে দেখতে পাচ্ছি 62 সাবমিশন হয়েছে। আমি অ্যাটেন্ডেন্স ক্লোজ করলাম।